আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত লেকচারগুলোতে প্রাণী বিবর্তনের ধারা সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতা হিসাবে আজ পঞ্চম লেকচারে আমি ডারউইনের প্যানজেনেসিস মতবাদ এবং প্রাকৃতিক নির্বাচন তথ্যের সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর ঠিক আগের লেকচারটিতে আমি দেখিয়েছিলাম যে প্রাকৃতিক নির্বাচন তথ্যটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরির জন্য ডারউইন বেশ কিছু বিষয়ের আশ্রয় নেন। কৃত্রিম নির্বাচন, লিঙ্গ নির্বাচন বা সেক্স সিলেকশন এবং মিমিক্রির মাধ্যমে প্রাণীরা কীভাবে যোগ্য হয়ে ওঠে। আজ এই লেকচারে পরবর্তী লেকচারে আমরা দেখব যে ডারউইনের প্যানজেনেসিস মতবাদে আসলে তিনি কি বলতে চেয়েছেন। ডারউইনের প্যানজেনেসিস মতবাদটি জানার আগে আমরা একটু বিষয় দেখব পিছন দিকে, যে ডারউইন যখন প্রাকৃতিক নির্বাচনের কথা বলতেছিলেন তখন তিনি যে বিষয়টির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা এর আগের লেকচারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেমন তিনি কন্টিনিউয়াস ভেরিয়েশনকে বা অপ্রতিরোধ্য নিরন্তর পরিবৃত্তিকে বলেছেন যে বিবর্তনের কাঁচামাল, মানে এটাই সাধারণত বিবর্তনের মেন হাতিয়ার হিসেবে কাজ করে। তা কন্টিনিউয়াস ভেরিয়েশন বিষয়টি কি? এটি হচ্ছে, আমরা এর আগে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যে এটি এমন একটি পরিবৃত্তি যেখানে পরিবর্তন খুব ধীরে ধীরে ঘটে এবং দুটি চরম অবস্থার মধ্যবর্তী সময়ে অসংখ্য মধ্যবর্তী রূপ থাকে এবং এই পরিবর্তনটা ছোট ছোট আকারে ধীরে ধীরে ঘটে। এবং এটাকে উনি বলেছেন যে এই পরিবর্তনটাকে ডারউইন যেটা বলেছেন সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। আর আরেকটি হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। এই ধরনের পরিবৃত্তির ক্ষেত্রে পরিবর্তন হঠাৎ ঘটে এবং বড় আকারে ঘটে এবং স্পষ্ট দুটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী তৈরি হয় এবং এর মধ্যবর্তী কোনো রূপ থাকে না, অর্থাৎ এদের মাঝখানে কোনো স্টেজ থাকে না। কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েশনে এদের মধ্যবর্তী স্থানে অসংখ্য রূপ থাকে। এবং ডারউইন কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েশনকেই বলেছেন যে বিবর্তনের প্রধান হাতিয়ার। আচ্ছা, কন্টিনিউয়াস ভেরিয়েশনের উদাহরণ কি? এটা আমরা বলতে পারি যে মানুষের উচ্চতা হতে পারে, ত্বকের রং হতে পারে, ওজন হতে পারে, এগুলো কন্টিনিউয়াস ভেরিয়েশন উদাহরণ হিসাবে যদি বলি। আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন কী হতে পারে? যে মানুষের রক্তের গ্রুপ, এটা পরিবর্তনের জন্য হঠাৎ জেনেটিক্যাল জিনের চেঞ্জ হতে হবে। মটরশুঁটি গাছে ফুলের রঙের পরিবর্তন হঠাৎ করে নির্দিষ্ট জিনে পরিবর্তনের ফলে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। তো ডারউইন কিন্তু বলছে যে যে মানুষের উচ্চতা, গায়ের ত্বকের রং, এই যে ছোট ছোট যে পরিবর্তনগুলো, এগুলো আস্তে আস্তে একটা বিশাল আকার ধারণ করে, শেষ পর্যন্ত এটা নতুন এক প্রজাতির রূপ নেয়। সুতরাং তিনি অরিজিন অফ নিউ স্পিসিসের ক্ষেত্রে বলছেন যে এই কন্টিনিউয়াস ভেরিয়েশনগুলি ধীরে ধীরে জমতে থাকে এবং এটা পরবর্তীতে এক বিশাল অবস্থায় এসে বিবর্তন ঘটে। কিন্তু বর্তমান গবেষণায় কিন্তু ওই ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনকে গুরুত্ব দেওয়া হয়েছে যে এটাই বিবর্তনের প্রধান হাতিয়ার হিসেবে। কিন্তু ডারউইন বলছিলেন কন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে বিবর্তনের মূল হাতিয়ার। এবং কন্টিনিউয়াস ভেরিয়েশনটা এটা কিন্তু ক্রমাগত ধারাবাহিকভাবে এটা হবে আর কি, এবং এটা শুরু হবে এক প্রান্ত থেকে হয়ে আরেক প্রান্তে শেষ হবে। কিন্তু ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনটা সীমিত আকৃতি এবং এটা নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণী পর্যন্ত এটা হয় আর কি। এবং কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে জিনের যে ট্রান্সফার, যদিও ডারউইনের ওই সময়ে মেন্ডেলের সূত্র যদিও আবিষ্কৃত হয়েছে, কিন্তু মেন্ডেলের সূত্রটা তখন জনসম্মুখে বা মানুষের কাছে এটা প্রকাশিত ছিল না। যদিও ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যের অনেক আগেই মেন্ডেল তার ওই বংশগতির এই সূত্রগুলো আবিষ্কার করে যায় এবং বংশগতির সম্পর্কে ধারণা দিয়ে যায়। কিন্তু তখনও কারণ মেন্ডেলের সূত্রের আবিষ্কারের বহু বছর পর কিন্তু আমরা মেন্ডেলের সূত্রটা বিজ্ঞানীরা পুনরাবিষ্কার করেন। যাই হোক, ডারউইন কিন্তু তখন যদিও মেন্ডেলের সূত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু মেন্ডেলের সূত্রটি জনসম্মুখে আসেনি, বিজ্ঞানীদের সামনে আসেনি। এই কারণে ডারউইন কিন্তু বংশগতির যে ফ্যাক্টর বা জিন, এটা সম্পর্কেও কিন্তু ডারউইন এখানে সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে পারে নাই। এ কারণে তিনি প্যানজেনেসিস মতবাদ প্রতিষ্ঠা করেন। আমরা আজকে ওই প্যানজেনেসিস মতবাদটাই দেখবো আর কি। আর এখন যেখানে আলোচনা করতেছিলাম কন্টিনিউয়াস ভেরিয়েশন এবং ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, তার ডারউইন বলছেন কি যে কন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে বিবর্তনের মেইন হাতিয়ার এবং এটার পিছনে পরিবেশের একটা বিশাল একটা প্রভাব রয়েছে কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে।
কিন্তু ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে কিন্তু পরিবেশের কোনো প্রভাব থাকে না। এখানে এটা পরিবেশের প্রভাব সীমিত আকারে থাকে, থাকলেও খুব ছোট আকারের। এটা প্রাণীর জেনেটিক্যালি অবস্থায় হঠাৎ পরিবর্তনের ক্ষেত্রে, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে বিবর্তন। কিন্তু ডারউইন বলছে যে কন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে বিবর্তনের কাঁচামাল। এটাই ছিল ডারউইনের বক্তব্যের যে মেন বিষয়টা আর কি। যাই হোক, আমরা ডারউইনের প্যানজেনেসিস মতবাদ সম্পর্কে একটু দেখি যে উনি এখানে আসলে কি বলতে চেয়েছেন। তা আমি আগেই বলছি যে ডারউইন যখন প্যানজেনেসিস মতবাদ প্রতিষ্ঠা করেন, তখনও কিন্তু মেন্ডেলের সূত্র সম্পর্কেও ডারউইন আসলে স্টাডি করে নাই, বা মেন্ডেলের সূত্রটা তখন অপ্রকাশিত অবস্থায় ছিল। প্রাকৃতিক নির্বাচন ডারউইন ঠিক আছে, তিনি তথ্য বলছে যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের ফলে নতুন প্রজাতির উদ্ভব হয়, তাহলে এগুলো কিভাবে পরবর্তী প্রজন্মে তার এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়। তখন ডারউইন তখন এটার একটা যুক্তি দাঁড় করায় যে সে এটা পরবর্তী প্রজন্মে সেই অন্তর্যোগ্য যে বৈশিষ্ট্যগুলো কীভাবে ট্রান্সফার হয়। সেক্ষেত্রে তিনি যে মতবাদ দেয়, ওই মতবাদটা কিন্তু প্যানজেনেসিস মতবাদ নামে পরিচিত আর কি। গ্রিক শব্দ থেকে আসছে প্যানজেনেসিস। প্যান মানে হচ্ছে জমা হওয়া, জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি আর কি, এরকম শব্দ থেকে প্যানজেনেসিস মতবাদটি আসছে আর কি। তা ডারউইন বুঝতে পেরেছিলেন যে বিবর্তনবাদের যে সম্যক উপলব্ধির জন্য বংশানুস্মৃতিক যে কলা কৌশল, এটি আসলে জানা আবশ্যক। আমি আগেই বলছি যে বংশানুস্মৃতি কলা কৌশল কিন্তু ওই সময় মেন্ডেলের এই সূত্রটা জনসম্মুখে না আসার কারণে, বা জিন বা ফ্যাক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে ডারউইন কিন্তু নিজে একটি মতবাদ তৈরি করেন, এবং ওই মতবাদটি প্যানজেনেসিস মতবাদ নামে পরিচিত। শুধু কোষ বিভাজনের মাধ্যমে এরা বংশ বিস্তার করে না, এরা জীবনভর যতদিন পৃথিবীতে বেঁচে থাকে তারা জেমিউল নামক এক ধরনের বস্তুকণা মানুষের বা প্রাণীদের শরীরে উৎপন্ন করে, এবং এগুলো সারা শরীরে ঘুরে বেড়ায়। তাহলে হচ্ছে একটা দেহকোষ যখন কোষ বিভাজনের মাধ্যমে সেটা বড় হয়, ছোট থেকে বড় হয়, তখন তারা জীবনভর কী করে জেমিউল নামক এক ধরনের বস্তুকণা উৎপন্ন হয়, এবং এই বস্তুকণাটা হচ্ছে সারা দেহ সর্বত্র এটা ঘুরে বেড়ায়। এবং এই জেমিউলগুলো উভয় প্রকার জনন কোষে ক্রমাগত জমা হতে থাকে। আমাদের দুই ধরনের জনন কোষ থাকে, মেল ফিমেল, এবং এই জনন কোষের মধ্যে এরা ক্রমাগত ধীরে ধীরে এগুলো হচ্ছে জমা হয়, এই জেমিউলগুলো। এবং প্রতিটি জনন কোষেই পিতামাতার ক্ষুদ্র প্রতিরূপ বা প্রতিবিম্ব হিসাবে, এবং এই জেমিউলগুলো হচ্ছে তার একটা ছোট্ট আয়নার মতো একটা প্রতিচ্ছবি ওই তার শরীরের কোষের মধ্যে থাকে, এবং ওই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে সে বলছে যে এটা জেনারেশনে স্থানান্তর হয়। প্রতিটি পিতামাতার মধ্যে অতি ক্ষুদ্র প্রতিরূপ, মানে একটা প্রাণী, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমার মানে মানুষের একটা নির্দিষ্ট মানুষের যে চেহারা ছবি, তার হুবহু অনুরূপ একটি চেহারা ছবি মানুষের ভিতরে ছোট আয়নার মতো তার ভিতরে থাকে, এবং ওইটাকে সে ট্রান্সফার করে। ডারউইন এই বিষয়টা এইভাবে বুঝাতে চাইছেন। আসলে বিকাশকালে এদের নিরন্তর উৎপাদন দেখা যায়, যখন প্রাণীদের কোষ শরীর বিকাশ হয় আর ধীরে ধীরে বড় হতে থাকে, উন্নত হতে থাকে, ডেভেলপ হতে থাকে, তখন এগুলো নিরন্তর উৎপাদন বৃদ্ধি পায়। এই জনন কোষগুলো নব্য জেমিউল বা আদি জেমিউলের মধ্যে নিরন্তর সংগ্রাম। এবার এদের মধ্যে কোন জেমিউলটা ট্রান্সফার হবে, যেহেতু তার শরীরের মধ্যে অসংখ্য জেমিউল তৈরি হয়, এবং এই জেমিউলগুলোর মধ্যে তো নির্দিষ্ট একটা জেমিউল ট্রান্সফার হবে, তখন উনি বলেন যে এই জেমিউলগুলো কোনটা ট্রান্সফার হবে, এটার মধ্যেও তাদের নিজেদের ওই শরীরের মধ্যেই এই জেমিউলগুলো পরস্পরের মধ্যে একটা নিরন্তর কম্পিটিশন তৈরি করে। কিছু কিছু জেমিউল কখনো কখনো কয়েক প্রজন্ম পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। উনি বলছেন যে এই জেমিউলগুলো অনেক সময় দেখা যায় যে প্রজন্মের পর প্রজন্ম সুপ্ত অবস্থায় শুধু ট্রান্সফার হয়েছে, কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই। হ্যাঁ, এ কারণে দেখা যায় যে কয়েক প্রজন্ম পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকার পর এই জেমিউলগুলো আবার ক্রিয়াশীল হয়ে বিকশিত হয়ে ওই পূর্বপুরুষের সাদৃশ্য কোনো প্রাণী তৈরি করতে পারে। মানে ডারউইন প্যানজেনেসিস মতবাদে বংশগতি স্থানান্তর হিসেবে তিনি মানে ওই জেমিউলগুলোর কথাই তিনি উল্লেখ করেন, যে এই জেমিউলগুলোই পরবর্তীতে স্থানান্তরের মাধ্যমে প্রাণী তার বৈশিষ্ট্যগুলো নেক্সট জেনারেশনে স্থানান্তর করে। এটি জনন কোষেই ঘটে বলে এটা ডারউইন মনে করতেন, এবং প্রকৃত জনন কোষ হচ্ছে অঙ্গজ কোষের জেমিউল সংগ্রহ এবং মজুদ তৈরি করার মেশিন। মানে ডারউইনের মতবাদ অনুযায়ী বলছিল যে জনন কোষগুলো হচ্ছে এই যে জেমিউল উৎপন্ন করার একটা মেশিন। হ্যাঁ, কাজে এ তথ্যের প্রকৃতপক্ষে আসলে কোনো মৌলিক ভিত্তি নেই, কারণ সম্প্রতিকালে যে অগাস্ট ভাইসম্যানের যে জার্ম প্লাজম মতবাদ, এটার মাধ্যমে ওই জেমিউল নামক বস্তুকণা পরবর্তীতে বিজ্ঞান মহলে একেবারেই এই ডারউইনের এই মতবাদটি একেবারেই তাদের কাছে গ্রহণযোগ্যতা হারায়।
আচ্ছা, আমরা জার্ম প্লাজম মতবাদ সম্পর্কেও দেখব যে অগাস্ট ভাইসম্যান সেখানে কি বলেছিলেন, এটা পরবর্তীতে আমি আলোচনা করবো আর কি। তো এখন এটা ছিল ডারউইনের প্যানজেনেসিস মতবাদ। আমি আগেই বলছি যেহেতু মেন্ডেলের সূত্র বা আধুনিক জিন তথ্য সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানি এগুলো তখন ডারউইনের জানা ছিল না বা সেই বিষয়গুলো নিয়ে স্টাডি করে নাই। এই কারণে ওই বংশান্তরযোগ্য বিষয়গুলোকে উনি প্যানজেনেসিস বা জেমিউল নামক বস্তুকণার মাধ্যমে এগুলো ট্রান্সফার হয়, উনি এরকম একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। যাই হোক, আমি এখন এই পর্যায়ে ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন তথ্যটি এটি সম্পর্কে আমি একটু তার যে অযৌক্তিক দিক ছিল এটি সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমতই আমি বলবো যে যদি ডারউইন প্রথম যেটা বলেছিলেন যে কন্টিনিউয়াস ভেরিয়েশন এবং ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, এই দুই ধরনের ভেরিয়েশনের মধ্যে কন্টিনিউয়াস ভেরিয়েশনকে উনি গুরুত্ব দেন, যে এটি হচ্ছে বিবর্তনের কাঁচামাল। যেটা আমি ইতিপূর্বে বলছি যে কন্টিনিউয়াস ভেরিয়েশন কি, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন কি, আমি এটা কিন্তু আলোচনার আজকের লেকচারের শুরুতেই কিন্তু আমি এই কারণে প্রথমে আগে আপনাদের এই বিষয়টা স্পষ্ট করেছি। আচ্ছা, ডারউইনের মতে যে যদি ক্রমান্বয়ে রূপান্তরের ফলে প্রজাতির উদ্ভব হয় তাহলে ভেরিয়েশনের পর্যায়ে জীবের বিভিন্ন ভেরিয়েশনের, অর্থাৎ যেহেতু আমি আগে বলছি যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী অসংখ্য রূপ থাকবে, কিন্তু আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্পিসিসের মধ্যে বাস্তবে কিন্তু আমরা সাধারণত এরকম দেখি না যে বিভিন্ন ভেরিয়েশনের প্রাণী পৃথিবীতে টিকে আছে। পৃথিবীতে বর্তমানে যত প্রাণী প্রজাতি আছে তারা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট প্রজাতিতে বিভক্ত। ওই একই প্রজাতির মধ্যে বিভিন্ন ভেরিয়েশনের প্রাণী আমরা কিন্তু বাস্তবে দুনিয়াতে সেটা দেখতে পাই না। ডারউইন কিন্তু যেটাকে বলছিলেন যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের মাধ্যমে যদি এটা বিবর্তনের প্রধান কাঁচামাল হিসাবে হয় তাহলে আমরা তো বিভিন্ন ভেরিয়েশনের প্রাণী পৃথিবীতে দেখতাম একই প্রজাতির মধ্যে, কিন্তু বাস্তবে তো সেটা দেখা যায় না। তাহলে এটা তার একটা প্রধান অযৌক্তিক দিক আর কি, যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের মাধ্যমে যে যে বিবর্তন হবে, তা এটা তো বাস্তবে যদি আমরা এটার উদাহরণ কোনো দেখতে না পাই তাহলে তো এটা পুরাটাই যুক্তিহীন। এরপর হচ্ছে আপনার ওই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য, প্রাণীর কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা প্রাণীরই আলাদা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যেটার মাধ্যমে কি বলে ওই ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্য এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন এই প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। এরপরে প্রাকৃতিক নির্বাচন তথ্যে ভেস্টিজিয়াল অর্গান সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তা ভেস্টিজিয়াল অর্গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভেস্টিজিয়াল অর্গান কি এটা আমরা একটু জানতে হবে আর কি। ভেস্টিজিয়াল অর্গান বলতে আমরা আসলে সেই ধরনের সেই সমস্ত অঙ্গ বা গঠনকে বোঝাই বা বোঝায় যা কোনো প্রাণীর শরীরে পূর্বপুরুষদের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর ছিল। একটা প্রাণীর যে অ্যানসেস্টর পূর্বপুরুষ যারা ছিল তাদের শরীরের মধ্যে ওই অঙ্গগুলো সম্পূর্ণরূপে কার্যকর ছিল, কিন্তু বর্তমানকালে সেগুলো ক্ষুদ্রতর বা আংশিক কার্যকারিতা বা সম্পূর্ণরূপে কার্যকারিতা হারিয়ে ফেলছে, কিন্তু প্রাণীরা ওই অঙ্গগুলোকে এখনও বহন করে নিয়ে চলছে। আমরা ওই ধরনের অঙ্গগুলোকে আমরা বলবো ভেস্টিজিয়াল অর্গান। উদাহরণ হিসেবে কী বলতে, যে মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স থাকে, বৃহদান্ত্রের যে একটা ক্ষুদ্র অংশ। তা ধারণা করা হয় যে পূর্বপুরুষরা যখন তারা ঘাস লতা পাতা খাইতো তখন সেলুলোজ হজমের জন্য ওইখান থেকে সেলুলেজ নামক এনজাইম করানো হতো, যার ফলে তারা ঘাস লতা পাতাকে হজম করতে পারতো। কিন্তু পরবর্তীতে মানুষ এখনও যদিও অ্যাপেন্ডিক্স এখনও টিকে রয়েছে, মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স আছে কিন্তু এর কোনো কার্যকারিতা নেই। মানুষের ককিস লেজের হাড়, মানুষের লেজের যে একটি নির্দিষ্ট হাড় শেষ কশিরুকার মধ্যবর্তী, সেটা এখনও রয়ে গেছে। হ্যাঁ, এই হাড়গুলো ছোটো ছোটো হাড়ের সমন্বয়ে গঠিত আর কি। তো এই ককিস হাড়গুলো এখনও দেখা যায় কি যে মানুষের শরীরে আছে, কিন্তু এর কোনো কার্যকারিতা নাই। এরপর মানুষের আক্কেল দাঁত বা উইজডম টিথ যেটাকে আমরা বলি, এটা যে অতিরিক্ত খাবার চিবানোর কাজে পূর্বে এই অঙ্গটার ব্যবহার ছিল, কিন্তু এখন এই অঙ্গটাই প্রায় অপ্রয়োজনীয়। এইগুলো ভেস্টিজিয়াল অর্গান। তা ডারউইনের যে তথ্য সে অনুযায়ী এগুলো ভেস্টিজিয়াল অর্গান। এই ভেস্টিজিয়াল অর্গানের কোনো ব্যাখ্যা ডারউইন আসলে দিতে পারে নাই, এবং যোগ্যতমের ঊর্ধ্বতনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু যোগ্যতমের আগমনের কোনো ব্যাখ্যা এখানে নেই। তো এখন ডারউইন যেখানে বিবর্তনবাদে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা বলছেন উনি, তো এখন এই যোগ্যতমের আগমন কিভাবে হয়েছে এটার ব্যাখ্যা ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যে নেই। ডারউইনের প্যানজেনেসিস মতবাদ মূলত ওই যে ল্যামার্কের যে অর্জিত চরিত্র বংশনিশ্রী, ল্যামার্ক
ওই অর্জিত চরিত্র বংশানুস্মৃতিক। ল্যামার্ক শুধু ডাইরেক্ট যদিও সে ব্যাখ্যা করে নাই, ডারউইন পরবর্তী পেনজেনেসিস মতবাদের মাধ্যমে এটার কীভাবে বংশান্তরে স্থানান্তর হয় এটা বলেছেন। তাহলে এটা তো মূলত ওই ডারউইন যে ল্যামার্ক যে কথা বলছিল যে একটা প্রাণী সারা জীবনে যে বৈশিষ্ট্যগুলো তার নিজের ভিতরে নিয়ে আসে সেগুলো নেক্সট জেনারেশনে এসে স্থানান্তর করে। কিন্তু ডারউইন পেনজেনেসিস মতবাদে তো সে একই কথা বলছেন, উনি জেমিউলের কথা বলছেন যে প্রত্যেকটা প্রাণীর ভিতরে সারা জীবন ভর সে জেমিউল নামক ক্ষুদ্র। জেমিউল কি? জেমিউল হচ্ছে যে প্রাণীর একটি হুবহু প্রাণীর একটি একটা দর্পণ বা আয়না তার মানুষের ভিতরে ওই জনন কোষের মধ্যে উৎপন্ন হয়, এটা পরবর্তী সে ট্রান্সফার করে। উনি পেনজেনেসিস মতবাদে এই কথা বলেছেন। আমরা ইতিপূর্বে এটা সম্পর্কে পেনজেনেসিস মতবাদ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। এরপরে ডারউইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপ্রয়োজনীয়তার জন্য দেহাঙ্গের যে ক্রমবিলুপ্তি বা প্রয়োজন নাই, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, এটার কোনো ব্যাখ্যা এই প্রাকৃতিক নির্বাচন তথ্যে নাই। ডারউইন কন্টিনিউয়াস ভেরিয়েশনকে বিবর্তনের কাঁচামাল বলেছেন ঠিকই, কিন্তু এগুলো কিভাবে সংগঠিত হয় এটার কোনো ব্যাখ্যা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যে নাই। এবং বংশ পরম্পরায় এই ভেরিয়েশনগুলো কীভাবে বংশ পরম্পরায় ভেরিয়েশনের এই ধারণাগুলো কিভাবে এটা সঞ্চারিত হয় এটার সম্পর্কে বিস্তারিত তথ্য ডারউইনের এই ন্যাচারাল সিলেকশন তথ্যে নাই। এবং কোন অঙ্গের পরিবর্তনের মাধ্যমে প্রাথমিক জীবন সংগ্রামে জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু, মানে একটা নির্দিষ্ট অঙ্গের পরিবর্তনের ফলে সে জীবন যুদ্ধে কতটুকু জয়ী হতে পারবে এবং এই জয়ী হওয়ার মাপকাঠি বা কী, এগুলোর কোনো কিছুর ব্যাখ্যায় ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যে নাই। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যে এই বিষয়গুলো সে ব্যাখ্যা করতে পারে নাই, কোনো ধরনের ব্যাখ্যাই নেই এগুলো। এবং প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে বংশানুস্মৃতিক যে নতুন ভেরিয়েশন, হ্যাঁ, এর সম্ভাবনার কথাও তিনি তার প্রাকৃতিক নির্বাচন তথ্যে উল্লেখ করে নাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা ভেরিয়েশন যদি উপযুক্ত হলে, জীবন সংগ্রামে জয়ী হলে, এটা কতটুকু অনুপযুক্ত হলে সেটি বিলুপ্ত হয়ে যাবে। এখন একটা ভেরিয়েশনের মাধ্যমে একটা প্রাণী সে জীবন যুদ্ধে জয়ী হবে, ঠিক আছে, এখন এটা কতটুকু অনুপযুক্ত হলে ওই প্রাণীটার পৃথিবীতে টিকে থাকবে না। এবং আমরা জানি ইতিপূর্বে অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তো এগুলোর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যে নাই। এবং উপযুক্ত ভেরিয়েশন সৃষ্টি হওয়ার সম্পর্কেও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে একটা প্রাণীর মধ্যে যে ভেরিয়েশন, একটা উপযুক্ত ভেরিয়েশন তৈরি হবে যেটার মাধ্যমে সে জীবন সংগ্রামে টিকে থাকবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সৃষ্টি হয় মানুষের শরীরের মধ্যে বা প্রাণীদের শরীরের মধ্যে, এটা সম্পর্কেও ডারউইন কোনো বিস্তারিত ব্যাখ্যা সে দিতে পারে নাই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কন্টিনিউয়াস ভেরিয়েশনকে বিবর্তন এবং প্রজাতির যে মূল চাবিকাঠি উনি বলেছেন, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে প্রাণী বিবর্তনের মুখ্য বিষয়। এটা আধুনিক মতবাদ। আমরা হুগো দ্য ব্রিজের যখন মিউটেশন মতবাদ নিয়ে আলোচনা করব, ওখানে আমরা বিস্তারিত দেখব যে আধুনিক বিজ্ঞান যেটা বলছে যে আসলে ডারউইন যেটাকে বলছিল কন্টিনিউয়াস ভেরিয়েশন হচ্ছে বিবর্তনের মেইন চাবিকাঠি, কিন্তু আসলে বর্তমানে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে বিবর্তন, অর্থাৎ হঠাৎ পরিবর্তন। আমাদের ভিতরে কিন্তু একটা ভুল বোঝা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ভাবি যে বানর থেকে মানুষ, এটা হয়তো ডারউইন বলছেন। না, ডারউইন কিন্তু বানর থেকে মানুষ বলার বিষয়টা ওটা কিন্তু ডারউইন নিয়ে আসে নাই। এটা ঠিক যে ডারউইন বিবর্তনবাদের জনক, পরবর্তী বিজ্ঞানীদের তিনি পথ দেখাইছেন, কিন্তু ডারউইন কিন্তু ওই বানর থেকে মানুষ হওয়ার বিষয়টি ডারউইন বলে নাই। বলছেন তো হচ্ছে হুগো দ্য ব্রিজের মিউটেশন মতবাদের মাধ্যমে আধুনিক বিজ্ঞানীরা, তাই না? এবং আমরা কিন্তু অনেকেই ডারউইনকে বলি যে সে হচ্ছে একজন ধর্মবিদ্বেষী ছিল, এটা ছিল না। ডারউইন কিন্তু ধর্মবিদ্বেষী লোক ছিল না। তিনি ওই যে 5 বছর যিনি পৃথিবীর বিভিন্ন দেশ উনি ঘুরছেন টানা 5 বছর, এবং তিনি বিবর্তন সম্পর্কিত বাস্তবতা পৃথিবীর বিভিন্ন আলোকে তিনি তার নিজের তথ্য চিন্তাধারা, তার লেখা স্টাডিগুলোকে তিনি পড়ে তিনি তার এটার ভিতরে তার যে একটা নির্দিষ্ট চিন্তা চেতনাকে তিনি প্রকাশ করাতে চাইছেন। এটার মানে এটা না যে ডারউইন মানুষদেরকে ধর্মের বিপক্ষে নিয়ে গেছে, বিষয়টা এরকমও কিন্তু ছিল না। আমরা কিন্তু অনেকেই শুধু এই বিবর্তনবাদ, বানর থেকে মানুষ হলে ডারউইনের দোষ দিই, তাই না? আসলে বিষয়টা কিন্তু এরকম না। ডারউইন কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েশনকে বলছিলেন বিবর্তনের মূল হাতিয়ার, কিন্তু আধুনিক বিজ্ঞান কিন্তু বলে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন হচ্ছে, এটা আরও ভয়াবহ বিষয়। আমি এটা নিয়ে আলোচনা করবো আর কি, যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের মাধ্যমে প্রাণী জগতের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছেন। হ্যাঁ, হুগো দ্য ব্রিজের যখন মিউটেশন মতবাদ আলোচনা করব, আমি ওইখানে বিস্তারিত এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক আর কি, ডারউইনের তার আরও কিছু তার সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে যে ডারউইনে অঙ্গজ এবং জনন কোষীয়র মধ্যে কোনো পার্থক্য দেখায়নি। আসলে যে মানে
সেল, মানুষের সেল সাধারণ প্রাণীদের সেল দুই ধরনের, একটা হচ্ছে কি বলে যে সোমাটিক সেল, আর একটা হচ্ছে গ্যামেটিক সেল। হ্যাঁ, তো এটার মধ্যে তিনি কোনো পার্থক্য দেখান নাই, প্যানজেনেসিস মতবাদের মধ্যে এই বিষয়টাই নাই। তিনি প্রতিটি ভেরিয়েশনকে প্রথমে দেহকোষে এবং পরে জেমিউল কোষে স্থানান্তরের কথা শুধু বলছেন, যে এটা প্রথমে এই জেমিউলটা দেহকোষে উৎপন্ন হয়, পরবর্তী সেটা জনন কোষে বা গ্যামেটিক সেলে সেটা গমন করে। তিনি শুধু এই কথা বলছেন, কিন্তু এটার মধ্যে তিনি কোনো পার্থক্য দেখান নাই যে আসলে অঙ্গজ জেমিউল কেমন হবে এবং সেটা পরবর্তীতে যখন জেমিউল তৈরির মাধ্যমে জনন কোষে ট্রান্সফার, তখন তার কন্ডিশনটা কেমন হবে, এটা সম্পর্কে তার কোনো ব্যাখ্যা নেই। এবং পরবর্তী অংশ যেটা যে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী প্রথমত জীবন শক্তিতে নিহিত থাকে। আমরা জানি সাধারণত ল্যামার্কো কিন্তু ওই কথা বলে যে কোন প্রাণীটা জীবন যুদ্ধে জয়ী হবে সেটা তার জীবনী শক্তির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এখন আমরা তো পৃথিবীর মধ্যে এরকম দেখি যে অনেক প্রাণী পৃথিবী থেকে আমূলেই বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে আমূল পরিবর্তন এবং জটিল জীবের আবির্ভাব, এটা একটা পুরাটাই মানে একটা গোলক ধাঁধার মধ্যে, মানে ডারউইন এই বিষয়ে মানে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, বিবর্তনবাদে এই সম্পর্কে কোনো ব্যাখ্যাই নেই। এবং বংশবৃদ্ধির হার কমলেও পরিবেশের সাথে জীবন সংগ্রামে দেখা যায় যে অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ডারউইন আবার যে বংশবৃদ্ধি, আমরা কিন্তু ওই কয়েকজন বিজ্ঞানীর কথা বলেছিলাম, যেমন এর মধ্যে একজন ছিল হচ্ছে বিজ্ঞানী লার্নার, উনি বলছিলেন যে বংশবিস্তার হচ্ছে যোগ্যতমের একটা অন্যতম হাতিয়ার, যার বংশবিস্তার অনেক বেশি তারা পৃথিবীতে সন্তানাদি রেখে যেতে পারে এবং জীবন সংগ্রামে তারা মোটামুটি ফিট। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বংশবিস্তার কম হলেও তারা জীবন সংগ্রামে নিজেদেরকে টিকিয়ে নিয়ে গেছে। তা ডারউইনের ওই মতবাদের মধ্যেও এটার মধ্যে একটা চরম সংঘর্ষ দেখা যায়। এরপর হচ্ছে জলজ প্রাণী হতে কীভাবে স্থলজ প্রাণী যে পৃথিবীতে আবির্ভাব হয়েছে, আমরা পৃথিবীতে অনেক দেখি আর কি, যেমন ওই ট্রানজিশনাল অনেক প্রাণী আছে পৃথিবীতে, যে এদের যে আবির্ভাব পৃথিবীতে কিভাবে আসে, এটা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যে কোনো ব্যাখ্যা নেই। আমি যে কথাগুলো বলতেছি এগুলো প্রত্যেকটি হচ্ছে টু দ্য পয়েন্টের কথা আর কি, যে প্রাকৃতিক নির্বাচন তথ্য সম্পর্কে বলতে গেলে ডারউইনের এই বিষয়গুলো মাথায় থাকা উচিত ছিল। ডারউইন এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করে তিনি একটা মতবাদ দিয়ে গেছেন, এগুলোর ব্যাখ্যা তিনি কিছুই দিয়ে যেতে পারেন। পরবর্তীতে অনেক বিজ্ঞানীরা যারা খুব বেশি ভক্ত ছিল, এরা ডারউইনের মতবাদকে কিছুটা ঘষা মাজা করে নব্য ডারউইনিজম বা নিউ ডারউইনিজম ভাবে আমরা যেটাকে বলি মতবাদ, ওরা এটাকে দাঁড় করানোর চেষ্টা করছে পরবর্তী, যদিও তাদের ওই প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যটি বিজ্ঞান মহলে আর কোনো গ্রহণযোগ্যতাই তৈরি করতে পারে নাই। এরপরে উনি আরেকটা জিনিস বলছিলেন, সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনেক উপযুক্ত প্রাণীরাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, তাই উনি বলছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা জীবন সংগ্রামে জয়ী হবে। কিন্তু প্রকৃতিতে এরকম দেখা যায় যে অনেক দুর্বল প্রাণী পৃথিবীতে টিকে থাকে, তাদের বংশধর রেখে যেতে পারে। অনেক সবল প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আমি সামান্য একটু উদাহরণের কথা বলি, যেমন একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে দুইটা সবল প্রাণীর মধ্যে যুদ্ধ হচ্ছে, দেখা যায় ওই যুদ্ধে দুই সবল প্রাণী মারা গেল, দুর্বল টিকে গেল। আবার অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের জন্য, প্রাকৃতিক দুর্যোগ তো সবল আর দুর্বলকে দেখে দেখে সে দুর্যোগ আঘাত হানে না। আঘাত হানে কীভাবে? যে এটা ড্রাস্টিক্যালি আঘাত হানবে, দেখা যায় এমন জায়গায় আঘাত হানলো যে সবল প্রাণী শেষ, তখন দুর্বলরা টিকে গেল। তাহলে এই ক্ষেত্রে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই বিষয়টাও এটা পুরোপুরি একটা অযৌক্তিক দিক আর কি। এটার ব্যাখ্যাও ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যে ডারউইন সেখানে বলে যেতে পারে নাই। এরপরে হচ্ছে কৃত্রিম নির্বাচনের মাধ্যমে, আমি বলছিলাম ডারউইন আরও বেশ কিছু বিষয়ের আশ্রয় নিয়েছিলেন, যে কৃত্রিম নির্বাচনের কথা উনি বলছিলেন যে মানুষের ক্ষেত্রে মানুষ নিজের বৈশিষ্ট্য ইচ্ছামতো প্রাণীর প্রজাতি তৈরি করতে পারে কৃত্রিম নির্বাচনের মাধ্যমে। তাহলে সেখানে ভেরিয়েশনের বিষয়টা কি হবে? হ্যাঁ, এই বিষয়ে ডারউইনের কোনো ব্যাখ্যা নেই। তো এছাড়াও ডারউইনের আরও অনেক, আমি এই পর্যন্ত যতগুলো ডারউইনের মতবাদের উপরে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা, এগুলো হচ্ছে সবচেয়ে প্রধান বিষয়, যেগুলো মানে বিজ্ঞান মহলে সবচেয়ে বেশি হিট করে আর কি, যে এগুলার ব্যাখ্যা ডারউইনের সেই প্রাকৃতিক নির্বাচন তথ্যে নেই। এছাড়া আরও অসংখ্য ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যের অযৌক্তিক দিক রয়েছে। আমরা নেক্সট লেকচারে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্য পরবর্তী যখন বিজ্ঞান মহলের গ্রহণযোগ্যতা হারায়, তখন ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন তত্ত্বকে আরও কিছু সংশোধনী নিয়ে এসে তার যে ভক্তরা ছিল, তার ছাত্রবৃন্দ ছিল, এরা নিউ ডারউইনিজম নামে আরেক ধরনের তথ্য প্রতিষ্ঠা করে। এই বিষয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।